আচ্ছা, স্পেন যে জিতে গেল, এর আগে কিন্তু কিছু খেলা ছিল, সেখানে খুব বেশি একটা পারফরমেন্স দেখা যায়নি, বিশেষ করে মরক্কোর সাথে। তাহলে ব্যাপারটা কি? ফ্রান্সের সাথে খেললো তখন চমৎকার, আর্জেন্টিনার সাথে খেলছে চমৎকার, তাহলে মরক্কোর সাথে ভালো হলো না কেন? এটা বুঝতে হলে একটা গুরুত্বপূর্ণ জিনিস জানতে হবে, সেটা হলো একটা বিশেষ জ্ঞান। অনেক ধরনের জ্ঞান থাকে, এটা সেরা জ্ঞান। সেই সেরা জ্ঞানটাকে আমি শততম জ্ঞান বলি, যে জ্ঞানটা আল্লাহর থাকে। সাহিত্যের ভাষায় আল্লাহ বলতে প্রকৃতি বোঝায়। তার মানে এমন একটা জ্ঞান, যে জ্ঞানটা সবকিছু সৃষ্টি করছে, সবকিছু নিখুঁত করছে। তো এরকম একটা ছোট্ট সামান্য জ্ঞান স্পেনের কোচের আছে, সেটা দিয়ে এমন ভাবে ইনফ্লুয়েন্স করছে, প্লেয়াররাও বুঝতে পারছে না যে তাদের আর্জেন্টিনার সাথে এত ভালো খেলা। তারা নিজেও বুঝতে পারছে না যে ফ্রান্সের সাথে এত ভালো সে খেলবে। কিন্তু তারা যখন মরক্কোর সাথে খেললো, এর আগেও একটা টিমের সাথে খেলেছে, তেমন একটা উল্লেখযোগ্য কিছু দেখা যায় না, কিন্তু জিতে যাচ্ছে। তার মানে যখন যেরকম পরিবেশ, সেই পরিবেশের সাথে খাপ খাওয়ানোর একটা জ্ঞান হচ্ছে এই শততম জ্ঞান। কখনো ডিফেন্সিভ হতে পারে, অ্যাগ্রেসিভ হতে পারে, স্টাইল চেঞ্জ হতে পারে। আমার এই যে এলাকার বড় ভাই বলা যায়, সে চ্যাম্পিয়ন দাবাতে ছিল, মানে অঘোষিত। আবার আমি আবার খেলি, আমি আবার আর এক দলের অঘোষিত চ্যাম্পিয়ন। তো সবার একটা ধারণা ছিল যে ওই ভদ্রলোকের সাথে আমি যদি খেলি, তাহলে আমি হেরে যাব বা জিতেও যেতে পারি, কিন্তু বোঝা যাবে কে সব থেকে ভালো। কারণ আমি যখন থাকি খেলি, ও থাকে না, এরকম একটা উল্টাপাল্টা হয়। তারপরে একদিন সবার ক্রীড়াপ্রিয়তে একটা সুযোগ পাওয়া গেল, খেলা শুরু করলাম। এমন একটা খেলা, অতি সহজেই সে আবার একটা প্লেয়ার খেয়ে ফেললো। আমি অবাক হলাম যে ও তো জিতে যাচ্ছে। কিন্তু আমি একটা জিনিস বুঝে ফেললাম, একটা রহস্য বুঝে ফেললাম। মাগরিবের আজান দিল, আমি বললাম, ভাই, আমার একটা প্লেয়ার আপনি খেয়ে ফেলেছেন, আমি মেনে নিলাম, ইংলিশে যেটাকে কনসিড বলে। আমি পরাজয়টা কনসিড করলাম, মেনে নিলাম। তারপর নামাজের পরে যখন আমরা খেললাম, আমি কিন্তু বুঝে ফেলেছি যে তার একটা খেলার স্টাইল আছে। সেটা হলো যে নৌকার সামনে যে গড়ি থাকে, সেটা আমি সহজেই খেয়ে ফেললাম। তার মানে ওই বড়িটা যখন উঠে যাবে, তখন সে নৌকাটা ফ্রি হয়ে যাবে। যেমন ধরেন আর্জেন্টিনার 10টা দল, 10টা মেম্বার, একজন রেড কার্ড হলো, তাহলে 10 জন মিলে যখন স্পেনের গোলের মুখোমুখি খেলবে, তখন কিন্তু 10 জন বিষয় না, কারণ গোটা মাঠের জন্য 11 জন। তাহলে স্পেনকে কিন্তু অ্যাগ্রেসিভ খেলতে হবে, ওই মুখে খেলতে হবে, যাতে ওরা 10 জন প্লেয়ার আর এরা 11 জন। তার মানে হলো যে ওই বড়িটা খাইয়ে দিল, কিন্তু নৌকা আমরা ব্যবহার করতে পারি না, নৌকাটা পড়ে থাকে। সেই নৌকাটা যখন সে বের করে ফেললো, আমার পাওয়ারের থেকে নৌকার পাওয়ারটা বড় হয়ে গেল। কিন্তু আমি তো বুঝে ফেলেছি, ও তো নৌকা খাইয়ে দিবে, আমি আর খাবো না। নৌকার সামনের যে গুটিটা, সেটা খেলাম না, আমি ওই নৌকাটাকে বের করতে গেলাম না। তখন দেখলাম এত সহজে আমি জিতে গেলাম। মনে হলো যে একে হারানো সব থেকে সহজ। একটা জটিল কোড থাকে আর্জেন্টিনার, এমন কিছু জিনিস কোচের জানা। কোচ এমন কিছু ট্রেন আপ করেছে স্পেনকে, যে ওদের সাথে খেলার সময় সে এরকম ভাবে খেলবে, ভালো করবে। আবার ফ্রান্সের সাথে এরকম খেলবে, মরক্কোর সাথে এরকম খেলবে। তাহলে মানে কি? বিগত খেলাগুলোতে আমি দেখেছি ফ্রান্স এগিয়ে আরো বেশি চমকপ্রদ, কিন্তু স্পেন কাছাকাছি। এটা ধারণা হলো যে ফ্রান্সের পরে স্পেন।
কিন্তু ফ্রান্সের সাথে স্পেনের যখন খেলা হলো তখন দেখলাম যে স্পেন অনেক এগিয়ে আছে, এবং মনে হলো যে ফ্রান্সের মাথার মধ্যে একটা গন্ডোল পেকে গেল। এমবাপে কেমন যেন খেয়ে হারিয়েছে, তো উল্টা পাল্টা শুরু করলো। কেমন যেন, যেমন জিনেদিন জিদান ঢিস মারলো, তখন তাকে রেড কার্ড দেওয়া হলো। আসলে তাকে বিরক্ত করতে করতে এমন চরম পর্যায়ে নিয়ে গেছে যে জিনেদিন জিদান আচমকা কন্ট্রোল করতে পারেনি। এটা কিন্তু ইচ্ছা করে সে ঢিসটা মারেনি, মাথা দিয়ে পেটে মারেনি, এটা হলো আচমকা হয়ে গেছে। তার মানে ওইটাকে জিনেদিন জিদানকে বিরক্ত করতে করতে, রাগান্বিত করতে করতে, সে শান্ত স্বভাবের মানুষ, সেরা খেলোয়াড়, একটা সময় হঠাৎ করে মাথা চলে গেছে। তার মানে একটা চর মেরে দিলেন। কেন? আপনি নর্মালি চর মারেন সেটা ঠিক আছে, কিন্তু মারেন না মারেন না মারেন না, আপনি ভালো 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 করতে করতে এতই বিরক্ত আপনি হয়েছেন। সেই ছেলেটা, সেই ব্যক্তিটা এমন বিরক্ত করেছে, করে 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 এমন অবস্থা হয়ে গেছে, আপনার আর ব্রেনের কন্ট্রোল নাই, হাত চলে যাবে। হুম? যারা নেশাখোর, যারা নার্সিসিস্ট, তাদের মুখটা কন্ট্রোল করতে পারে না। তার মানে কন্ট্রোলিং যে পাওয়ার, যে ব্রেক, সেটা নাই। ঠিক একইভাবে ফ্রান্সের মাথাটার যেটা কন্ট্রোল, সেই কন্ট্রোলটা স্পেন নষ্ট করে দিয়েছে। তাহলে এতগুলো প্লেয়ার, তারা কি এই শততম জ্ঞানী? না, তাদের কোচের মধ্যে এমন কিছু শততম সামান্য জ্ঞান আছে। যেমন সামান্যতম রবীন্দ্রনাথের জ্ঞান ছিল, সক্রেটিস, নিউটন, অ্যারিস্টটল, এসব বিখ্যাত যারা, তারা একটু শততম জ্ঞান পেয়ে গেছে অনেক গবেষণা করতে করতে। তাহলে পৃথিবীতে যত কোচ আছে ভালো মানে 48টা দেশের, এদের মধ্যে সামান্য হলেও শততম জ্ঞান আছে বলে এরা কোচের দায়িত্ব পেয়েছে, এবং তারা বিশ্বকাপে আসছে, ভালো করছে, দুর্বল টিম গুলোও ভালো করছে। কিন্তু এই যে শততম জ্ঞানের কিছু পার্থক্য আছে, অল্প বেশি। আমার কাছে মনে হচ্ছে স্পেনের কোচের সব থেকে বেশি শততম জ্ঞান আছে, আর্জেন্টিনার আছে, এই যে ডিডিআর ডিসাম আছে, ইংল্যান্ডের কোচের আছে। তার মানে এরা অনেক বেশি ভালো করছে, এদের শততম জ্ঞানটা একটু বেশি। তার সাথে প্লেয়ারদের ভূমিকা আছে, কারণ এই জ্ঞানটা তো আপনি ব্যবহার করতে হবে। আপনি 10 ঘন্টা রান্না, 1 ঘন্টা রান্না করবেন, কিন্তু রান্নার তো সামগ্রী থাকতে হবে, সেটা তো প্রভাব থাকবে। প্লেয়ারদের উপরেও অনেক কিছু নির্ভর করে, কিন্তু সন্দেহ হয়। কিন্তু কোথাও একটা জটলা আছে। সব থেকে মজার ব্যাপার হলো যে স্পেনের মধ্যে যে সব থেকে বেশি সচেতন জ্ঞানের ভাব আছে বা কোচের মধ্যে আছে, সেটা আমার ধরার কথা ছিল, কারণ আমি সারা জীবনেই হ্যান্ড করছি, আমি সচেতন জ্ঞান অর্জন করার চেষ্টা করছি, এবং অনেক কিছু আমি পেরেছি, অনেক কিছু আছে, সেগুলো নাইবা বললাম, কিন্তু ধরতে পারলাম। কিন্তু আমার যে সাথে ঘুরে, সে কিন্তু আবার বলছে যে আমি এআই কে বললাম, তো এআই বললে বিশ্বকাপ শুরুর আগে স্পেন ফাইনালে জিতে যাও। ও তখন স্পেনকে নিয়েই কথা বলে। তা আমি বললাম যে মরক্কোর সাথে ভালো খেললো না, এর আগের একটা ম্যাচেও তেমন একটা খেললো না, কিন্তু ফ্রান্স অপ্রতিরোধ, অনেক দুর্দান্ত, এমবাপে বিশেষ করে ভালো খেলছে। কিন্তু ওর কথাটা ঠিক হলো, যখন ফ্রান্সের সাথে স্পেন খেলা হলো তখন উল্টাপাল্টা করে ফেললো, ফ্রান্সকে হারিয়ে দিল। তাহলে এই যে এআই কিভাবে যেন এটা পেয়ে গেছে, পেয়ে যাওয়ার পেছনে কারণ হলো যে তার কাছে অনেক তথ্য আছে, কাছে নাই, আশেপাশে আছে, সবসময় প্রশ্ন করছে প্রশ্ন করছে প্রশ্ন করছে। তাহলে অনেক তথ্য ওখানে জ্ঞানী গুণী অনেক মানুষ লিখেছে, সেটা সে অ্যাক্সেস পাচ্ছে। কিন্তু ওইটা তো আমি লিমিটেড, 4 বছর পরে খেলা, একটা লিমিটেড, বা আমি নানান কারণে অত অ্যাটেনশন দেওয়াটাও 48টা দল, এটা হয়েছে। তাহলে জিনিসটা হলো কি, যে আল্লাহর একটা জ্ঞান আছে সর্বশ্রেষ্ঠ, অসীম। এই জ্ঞান দিয়ে তিনি ক্ষমতাধর, অসীম ক্ষমতার অধিকারী। উনি সৃষ্টি করতে পারছেন, কোন ফায়াকুন, হও, হয়ে যাও, হয়ে যাচ্ছে। এই শততম জ্ঞান চর্চা করে করে এমন ভাবে সক্রেটিস স্টাইলে
করলে একটা সময়ে আস্তে আস্তে একটু হলেও শততম জ্ঞান আপনার মাথায় চলে আসতে পারে। যে কারণে দেখেন যে রবীন্দ্রনাথের সাথে আমাদের কোনো তুলনা হয় না। যে বিজ্ঞানী ট্রেনের মতো ওজন বিমানকে উড়িয়ে নিয়ে বানাচ্ছে, এদের একটা বিশেষ জ্ঞান আছে। আবার পক্ষান্তরে অশিক্ষিত একজন পকেট মার সে আবার বলে দিচ্ছে যে আপনার পকেটে কত আছে। সেটা হলো যে একটা বিষয়ে সে অভিজ্ঞতা একটা ট্রায়াল অ্যান্ড এরার এইভাবে করতে তার মধ্যে একটা হালকা শততম জ্ঞান আসছে। সেটা সে কেবলমাত্র পকেট মারির ক্ষেত্রে ব্যবহার করতে পারে, অন্য ক্ষেত্রে ব্যবহার করতে পারে না। রবীন্দ্রনাথ যেমন বিজ্ঞানে ব্যবহার করেননি, উনি সাহিত্যে করেছেন। নিউটন আবার বিজ্ঞানে করেছেন, কেন আপেল পড়বে। তার মানে তার একটা দর্শন জ্ঞান, একটা বিশেষ জ্ঞান, একটা শততম জ্ঞানের একটা হালকা হলেও আছে, যেটাকে কেন্দ্র করে সে একটা আবিষ্কার করে। পরবর্তীতে সে আরো চর্চা করে আরো বড় হয়েছে। টমাস আলভা এডিসন মনে করেছে যে কেন আমি উঠতে পারবো না, রাইট? আবার ডিম, মুরগি বসে থাকলে ফুটে, আমি বসলে ফুটবে না কেন? এই যে এক্সপেরিমেন্ট, এক্সপ্লোর, এরকম জটিল কিছু জিনিসগুলো প্রাথমিক পর্যায়ে পাগলামি মনে হবে, কিন্তু সেটা ব্যবহার করতে করতে একটা সময়ে শততম জ্ঞান আসতে পারে।